তো অনেক অপেক্ষার পর 2024-25 সিজনের প্রথম ম্যাচ ডুরান্ড কাপের থ্রুতে কিন্তু হয়ে গেল। ডুরান্ড কাপ দিয়ে আমাদের অফিসিয়ালি সিজন কিন্তু শুরু হয়ে গেল। প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ডাউন টাউন হিরোজ এফসির, যারা 4 বছরের একটা ছোট্ট ক্লাব, জম্মু কাশ্মীর থেকে এসেছে। তারা গত বছর থেকে কিন্তু ইনভাইটি হিসাবে এই টুর্নামেন্টটা খেলতে আসছে, এবং মোহনবাগান তারা সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কেমন খেললো প্রথম ম্যাচটাতে? 1-0 গোলের একটা স্লাইন্ডার জয়, কতটা ভালো হলো ম্যাচটা? অবশ্যই সেই ম্যাচটা নিয়ে কথা বলবো, পারফরমেন্স নিয়ে চেষ্টা করব নিজের মতো করে যা কিছু ম্যাচটা দেখেছি কথা বলার, এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলেরও বেশ কিছু ট্রান্সফার রিউমার অ্যান্ড আপডেট শেয়ার করার রয়েছে। সো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, এনজয়িং হতে চলেছে। আজকে আর অন্য কোনো ক্লাব নিয়ে বা অন্য কোনো ম্যাটার নিয়ে ঢুকতে চাইছি না, দুটো ক্লাবের একদম স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটারে ঢুকতে চাইছি। মোহনবাগান শুরু করলো ডুরান্ড কাপের জার্নি, ডুরান্ড কাপেরও জার্নি শুরু হলো 2024-এর, এবং সেই ম্যাচ কিন্তু মোহনবাগান 1-0 গোলে জিতেছে। ক্রেডিট গোজ টু সোহেল আহমেদ ভাট এবং আশিস রায়। আশিস রায়ের অ্যাসিস্ট থেকে সোহেল আহমেদ ভাটের গোল, এবং সেখান থেকে মোহনবাগানের প্রথম ম্যাচ থেকে 3 পয়েন্ট। এখানে অনেকে মনে করতে পারে যে এই জয়টার থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 3 পয়েন্টটা। ঠিক কথাই, যে যখন একটা কাপ টুর্নামেন্ট হয়, নকআউট টুর্নামেন্ট হয়, সেখানে কত ভালো খেললাম, কি করলাম না করলাম, তার থেকে বেশি ম্যাটার করে যে আমার ঘরে 3 পয়েন্ট, 1 পয়েন্ট না 0 পয়েন্ট কত এলো। তো সেই দিক থেকে মোহনবাগান তো 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু বেশ কিছু চমক করা ব্যাপার আজকে ম্যাচের শুরুতেই ঘটে যায়, যার মধ্যে প্রথমটা হচ্ছে স্টার্টিং 11-এ টম আলড্রেডকে দেখতে পাওয়া, সেই স্কটিশ ডিফেন্ডার যাকে এ লিগ থেকে মোহনবাগান সই করিয়েছে, এবং তার হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড ছিল। হ্যাঁ, এর আগেও বিভিন্ন ক্লাবে ক্যাপ্টেন্সি করেছে। হি ইজ আ কোয়ালিটি ডিফেন্ডার, হি ইজ আ লিডার এট দ্য ব্যাক লাইন, সব দিক থেকেই ঠিক আছে। ম্যাচে ভালো খেলেছে, একটা ইয়েলো কার্ড কনসিড করেছে। খুব একটা বেশি কিছুর করার ছিল না, কারণ জাস্ট 2 দিন হয়েছে, প্র্যাকটিস করেছে। প্লেয়াররা একদম নতুন ওর কাছে, এই এনভায়রনমেন্টটা পুরো নতুন ওর কাছে। এতদিন আমাদের দেশের থেকে অনেক বেটার দেশে ফুটবল খেলেছে, বেটার স্ট্যান্ডার্ড লিগে ফুটবল খেলেছে, তো আস্তে আস্তে ওরও মানিয়ে নিতে সময় লাগবে। কাল অবধি কোনো আভাস ছিল না যে টম আলড্রেডকে আমরা মোহনবাগান জার্সিতে আজকে ডেবিউ হতে দেখবো এরকম কোনো আভাস কিন্তু ছিল না। বেঞ্চে বসার একটা আভাস ছিল, কিন্তু শুরু থেকে থাকবে বা ক্যাপ্টেন আর্মব্যান্ড থাকবে এটার আভাস অন্তত ছিল না আমার কাছে। আর দ্বিতীয় যেটা সারপ্রাইজিং ব্যাপার, সেটা হচ্ছে মোহনবাগানের স্টার্টিং 11-এ 11 জন প্লেয়ার, ভালো কথা, বেঞ্চে মাত্র 4 জন প্লেয়ার। সেই 4 জনের মধ্যে ধীরাজ গোলকিপার, বাকি 3 জন আউটফিল্ডের প্লেয়ার। মানে এতটা গা ছাড়া ভাব বা এতটা আনপ্রফেশনালিজম লাস্ট কবে মোহনবাগানের তরফ থেকে আমরা দেখেছি সিরিয়াসলি মনে পড়ে না। যাদের সাথে ডুরান্ড কাপের ইতিহাস জড়িয়ে রয়েছে, যারা সব থেকে বেশিবার ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন, সেখানে এই ধরনের গা ছাড়া মনোভাব সিরিয়াসলি আমার অন্তত পার্সোনালি ভালো লাগেনি। এখানে কেউ আমাকে কিছু বলতে পারে, আমার কিছু এসে যায় না, কিন্তু যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা আমি শেয়ার করলাম। মোহনবাগানের তরফ থেকে এই ধরনের গা ছাড়া ভাব দেওয়া অন্তত পক্ষে মেনে নেওয়াটা সম্ভব না, কারণ হাতে অনেকটা সময় ছিল, অনেক দিন সুযোগ ছিল যে প্রি সিজন শুরু করে দেওয়া যেতে পারতো, প্রথম ম্যাচ থেকে সিরিয়াসলি মাঠে নেওয়া যেতে পারতো, সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মাঠে নেওয়া যেতে পারতো। এবং এখানে একটা বড় ব্যাপার যে টম আলড্রেডকে আজকে হয়তো আমরা ডেবিউ হতে দেখতাম না যদি সিএফএলে মোহনবাগানের ইউথ টিমটা, রিজার্ভ টিমটা, তারা ডিফেন্সিভলি ভালো পারফরমেন্স করতো। অ্যান্ড দ্যাট ব্যাড ক্রেডিট গোজ টু ডেগি কার্ডোজো। তিনি যেভাবে টিমটাকে খেলিয়েছেন, তিনি যেভাবে টিমটাকে তৈরি করেছেন, আজকে ঠিক তারই রিফ্লেকশন আমরা দেখলাম। মানে এটা বাস্তব রায়ের টিম না, বাস্তব রায় জাস্ট কয়েকদিন মাত্র প্র্যাকটিস করাচ্ছেন, এবং বাস্তব রায় টিমটাকে পাওয়ার পর ডেগি কার্ডোজোর বাইরে যে কজন প্লেয়ারকে তিনি পেয়েছেন, সেখানে 3 জন মাত্র প্লেয়ার, আশিস রায়, টম আলড্রেড এবং ধীরাজ সিং। এর বাইরে বাকি যত প্লেয়ারকে আজকে আমরা দেখলাম, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কয়েক মাস ধরে ডেগি কার্ডোজোর আন্ডারে প্র্যাকটিস করছে। কয়েক মাস কেন বলছি, 1 মাস প্লাস সামথিং এরকম ডেগি কার্ডোজোর আন্ডারে প্র্যাকটিস করছে, এবং তার যে খেলার রিফ্লেকশন সেটা আমরা সিএফএল এর ম্যাচগুলোতে দেখেছি। যে জিনিসগুলো সব থেকে বেশি ওখানে রিফ্লেক্টেড হয়েছিল, যে ভুলগুলো ওখানে হয়েছিল, সেই সেম ভুল কিন্তু আজকে ডুরান্ডের ফার্স্ট ম্যাচে হলো। এবার এখানে গুড লাক কি না, আশিসের মতো একটা সিনিয়র প্লেয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাকটাকে জেনারেট করছিল, টাইসন বেশ কিছু ভালো অ্যাটাক জেনারেট করছিল, এবং আশিসের থ্রু থেকে কিন্তু বলটা সোহেল আহমেদ ভাট গোলে ঠেললো। অবশ্যই সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকার, কিন্তু ওভারঅল যদি মোহনবাগানের খেলাটা দেখা হয় তাহলে দেখা যাবে কিন্তু প্রচুর ভুল ভ্রান্তি ভরা, এবং একটা সময় অবধি আমি অন্তত হরফ করে বলতে পারি যে ম্যাচটা ভীষণভাবে বোরিং লাগছিল। কিছু কিছু সময় এমনও পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল যে যখন ডাউন টাউন হিরোজ একটা অ্যাটাক জেনারেট করছিল, কিছু ক্ষেত্রে তো ওদেরও ব্যাড লাক গেছে।
ওখান থেকে মনে হচ্ছিল এই বুঝি গোল হয়ে যায়, এই বুঝি গোল হয়ে যায়, এই বুঝি ওপেনিং হয়ে যায়। এই জিনিসটা তৈরি হয়েছে কারণ মাঝমাঠ ডিফেন্স, তার মধ্যে কোনো রকম কমিউনিকেশন লক্ষ্য করা যায়নি। গ্লেন মার্টিন্স কোথায় খেলছে, অভিষেক সূর্যবংশী কোথায় খেলছে, রবি রানা কোথায় খেলছে, সিরিয়াসলি কারোর কোনো পজিশনের ঠিক নেই এবং কোনো কম্বিনেশন নেই, তালমিল তৈরি হয়নি। তো বাস্তব রায়ের হাতে লাস্ট 2 বছরে যেভাবে আমরা মোহনবাগানের ইউথ টিমকে পারফরমেন্স করতে দেখেছি, এবং লাস্ট সিজনটাও মনে করে দেখো যে ডুরান্ড কাপে যখন প্রথম ম্যাচটা অলমোস্ট মোহনবাগানের ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়ার এবং কিছু সিনিয়র প্লেয়ার নিয়ে কিন্তু মোহনবাগান স্টার্ট করেছিল এবং 5-0 গোলে বাংলাদেশের একটা আর্মি টিম এসেছিল, তাদেরকে কিন্তু হারাতে সক্ষম হয়েছিল। তো যেমনই হোক না কেন, আমি বলবো যে লাস্ট 2 বছরে যেভাবে বাস্তব রায় কাজ করেছিলেন তার ধারে কাছে মানে মিনিমাম 2-3%ও কিন্তু ডেগি কার্ডোজো তিনি এখনো অবধি রিচ করতে পারেননি। তবে হ্যাঁ, একজনের উপর ভরসা রাখা দরকার। 2-4-5টা ম্যাচ হয়তো একজনকে জাজ করার জন্য খুব আর্লি হয়ে যাবে, বাট স্টিল মর্নিং শোজ দ্য ডে। সেখানে ডেগি কার্ডোজো এখনো অবধি মোহনবাগানকে তার পুরনো যে রিদিম ছিল, এই প্লেয়ারগুলোই কিন্তু বাস্তব রায়ের কোচিংয়ে ফুল ফোটাতো। এই টাইসন, এই সুহেল আহমেদ, এই রবি রানা, এই অভিষেক সূর্যবংশী, এই প্লেয়াররাই কিন্তু অসাধারণ পারফরমেন্স করতো। তো সেই জায়গা থেকে আমার অনেকটা এই টিমটাকে পেছনের দিকে লেগেছে সিএফএলে, তার রিফ্লেকশনটা আজকে ডুরান্ড কাপে হয়েছে। তবে হ্যাঁ, ম্যাচের মধ্যে কিছু প্লাস পয়েন্ট রয়েছে, যেমন অবশ্যই টম আলড্রেডকে আমরা প্রথমবারের মতো দেখলাম। তার টাচ, তার ডিফেন্সিভ কোয়ালিটি, তার লিডারশিপ পাওয়ার যথেষ্ট পরিমাণে ভালো। আশিস রায় যেখান থেকে সিজন শেষ করেছিল সেখান থেকে সিজন শুরু করলো। ওর স্পিড, ওর ট্র্যাক ব্যাক করে নেমে আসা, ওর ডিফেন্ডিং, ওর অ্যাটাকে উঠে যাওয়া সবটাই কিন্তু ভালো। এবং অবশ্যই সুহেল আহমেদ ভাট বক্সের মধ্যে খুব কম সুযোগ পেয়েছে, কিন্তু যতগুলো সুযোগ পেয়েছে চেষ্টা করেছে। একটা জায়গাতে হয়তো রিসিভিং ভুল ছিল, নাহলে আরও একটা গোল করতে পারতো। এই জায়গাগুলো ভালো লেগেছে। এবং অবশ্যই টাইসনের কথা বলতে হবে, টাইসনেরও কিন্তু একটা ফ্রি কিক পোস্টে লেগে বেরিয়ে যায়, আদারওয়াইজ সেটাও কিন্তু একটা দেখার মতো গোল হতে পারতো। বাট স্টিল আমার মনে হয় যে অনেকটা এখানে উন্নতির দরকার রয়েছে এই ইউথ টিমটার, রিজার্ভ টিমটার। এখানে বাস্তব রায়কে দরকার রয়েছে। হয়তো বাস্তব রায় সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছেন, তার উপরে ম্যানেজমেন্ট আরও বড় দায়িত্ব দিচ্ছে, কিন্তু এখানে বাস্তব রায়ের ইনপুট কিন্তু এই রিজার্ভ টিমটাকে লাগবে, এই ইউথ টিমটাকে লাগবে। এবং তাদের অন্ততপক্ষে যা কোয়ালিটি আমরা লাস্ট 2 বছরে দেখেছি সেটাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে বাস্তব রায়কে ইমিডিয়েটলি কিন্তু ইউথ টিমটার সাথেও অ্যাড করতে হবে। সো যাই হোক, দিনের শেষে 3 পয়েন্ট, দ্যাটস এনাফ কাপ টুর্নামেন্টে, এবং সেটা মোহনবাগান আর্ন করতে পেরেছে। পরের ম্যাচটা টাফ রয়েছে, নেভির বিরুদ্ধে ম্যাচ রয়েছে, এবং তারপর অবশ্যই আমরা জানি ডার্বি রয়েছে। তো সেই ডার্বিতে কিন্তু মোহনবাগানের ফুল সিনিয়র টিম খেলবে। তার আগে নেভির ম্যাচটাতে হয়তো মিক্সড টিম থাকতে পারে, বাট ডার্বি সিরিয়াসলি হবে, সেখানে আমরা মোহনবাগানের ফুল টিম দেখতে পাবো। আর এরপর অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে 2-4টে প্লেয়ারের কথা বলার রয়েছে। বহু জায়গা থেকে জানো যে ব্রেকিং হয়ে গেছে। এক হচ্ছে হেক্টর ইউসের ডিলটা ইস্টবেঙ্গল প্রায় কনফার্ম করে ফেলেছে, অলমোস্ট ইটস আ ডিল ডান। কিন্তু হ্যাঁ, সিগনেচার এখনও অবধি পেন্ডিং রয়েছে, সেটা সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, এবং সিগনেচার হয়ে গেলে গ্র্যান্ড ওয়েতে অ্যানাউন্সমেন্টও তার হয়ে যাবে। কিন্তু যে দুটো ব্যাপার সবথেকে বেশি ইস্টবেঙ্গলকে বুস্ট দিতে পারে টিমের ক্ষেত্রে, সেটা হচ্ছে এক, লেফট ব্যাক ভিঘ্নেশ দক্ষিণামূর্তি এবং রাইট উইঙ্গার রাহুল কেপি। এই দুজন প্লেয়ারের জন্য কিন্তু ইস্টবেঙ্গল অল আউট যাচ্ছে, ডেফিনেটলি হার্ড ট্রাই করছে, বিকজ দে আর মাচ নিডেড ইন দিস টিম। নিশু কুমার আগেও কথা বলেছিলাম, এখনও বলছি, কতদিনে ফিরবে কেউ জানে না, কেউ জানে না কতদিন সময় লাগতে পারে। অনেকে বলছে 2 মাস, কিন্তু প্রাইমারিলি যখন 2 মাসের কথা ওঠে সেটা 3 থেকে 4 মাস অবধি চলে যেতে পারে। তো ওই জায়গাতে শুধুমাত্র মার্ক জোথান ভুইয়া, তো ওর মতো একটা ইয়াং প্লেয়ারের ওপর ভরসা করে গোটা সিজন কার্লোস কোয়াদ্রা তিনি কাটাবেন না। তিনি আরও একজন প্লেয়ার নিয়ে আসবেন, এবং সেই প্লেয়ারটা হতে পারে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। লাস্ট সিজনে ওড়িশাতে লোনে ছিল, এই সিজনেও ইস্টবেঙ্গলের লোনে ওকে হায়দ্রাবাদ দিতে পারে, কারণ হায়দ্রাবাদ ওকে সেল করার মতো সিচুয়েশনে নেই। বাট এখানে একটা ফ্যাক্টর রয়েছে, হায়দ্রাবাদের প্লেয়ার সংখ্যা এতটাই কমে গেছে, এতটাই নিচের দিকে নেমে গেছে, মানে ওদের এরকম অবস্থা হবে যে 11 জন প্লেয়ারকে মাঠে নামিয়ে দেওয়ার পর বেঞ্চে হয়তো 2 থেকে 4 জন প্লেয়ার পড়ে থাকবে। তো এই রকম অবস্থাতে ওরা আদৌ ভিঘ্নেশের মতো লং কন্ট্রাক্টেড প্লেয়ারকে লোনেও ছাড়বে কিনা, দের ইজ এ বিগ ডাউট। বাট এখানে আরেকটা টুইস্ট রয়েছে, সেটা হচ্ছে যে ক্লাবগুলো লাইসেন্সিংয়ে ছাড় পায়নি তাদের মধ্যে শুধুমাত্র হায়দ্রাবাদ আটকে গেছে, বাকি ক্লাবগুলো যেমন কেরালা, ওড়িশা, এরা কিন্তু ছাড় পেয়ে গেছে। মানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়নি, সেই সমস্ত ক্রাইটেরিয়া ধরে ধরে 2.5 লাখ টাকা করে পার ক্রাইটেরিয়াতে ফাইন হয়েছে। এখানে শুধুমাত্র হায়দ্রাবাদের কেস পেন্ডিং রয়েছে। মানে হায়দ্রাবাদ আগামী দিনে ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ছাড় পাবে কিনা তার উপরে ডিপেন্ড করবে হায়দ্রাবাদ কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা, স্পেশালি আইএসএল এবং সুপার কাপে। ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে ওদের কোথাও কোনো
বাধা নেই, যেহেতু এটা এএফসির আন্ডারে কোনো টুর্নামেন্ট না, মানে এটা খেলে এএফসিতে কোনো স্পট পাওয়া যায় না। কিন্তু আইএসএল এবং সুপার কাপ এই দুটো টুর্নামেন্ট থেকে কিন্তু এএফসি কম্পিটিশনসে স্পট রয়েছে, তো সেহেতু ওরা এখনও অবধি সেই ছাড়পত্র পায়নি। এবং এখানে আরও একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা যে লিগাল কিছু ম্যাটার্স রয়েছে। বহু প্লেয়ার কিন্তু পিএসসিতে মুভ করেছে, সেখানে সেই প্লেয়ারের সংখ্যা 5 থেকে 7 জন, যাদের মধ্যে 2-3 জনের কিন্তু ভার্ডিক্ট আগামী 2-4 দিনের মধ্যে বেরিয়ে আসবে। অর্থাৎ সেটা যদি কনভার্ট হয়ে যায়, তাহলে এমন একটা সংখ্যার প্লেয়ার ওদের ক্লাবে পড়ে থাকবে যেখানে অফিসিয়ালি কোনো টুর্নামেন্টে টিম নামানো যায় না। তো একাডেমি থেকেও কিন্তু ওরা প্লেয়ার নিয়ে আসতে পারছে না, কারণ নতুন করে রেজিস্ট্রেশনই হচ্ছে না, নতুন করে সমস্ত রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেছে, 10টা ট্রান্সফার ব্যান লেগে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদ কি করবে তার উপরে দাঁড়িয়ে কিন্তু ওদের টিমের টার্গেটেড প্লেয়ারদের ভবিষ্যৎটাও দাঁড়িয়ে রয়েছে। তো সেইভাবে ভিগনেসের ভবিষ্যতে কিন্তু দাঁড়িয়ে থাকবে যে ইস্টবেঙ্গল চাইলে হায়দ্রাবাদ যে এই মুহূর্তে দিতে পারবে, তারা কিন্তু সেই সিচুয়েশনেও নেই। কিন্তু হ্যাঁ, হায়দ্রাবাদ যখন প্লেয়ার ছাড়তে শুরু করবে, সেখানে সবাই জানে যে ইস্টবেঙ্গল সবার আগে ভিগনেসের জন্য যাবে। আমি সেন্টার ব্যাকের কথা আবারও বলবো না, তার কারণটা হচ্ছে যে সিচুয়েশন পেন্ডিং রয়েছে তার উপরে দাঁড়িয়ে অ্যালেক্স হাজির ভবিষ্যৎ কী হবে, ইস্টবেঙ্গলে আসবে কি আসবে না সেটা ঠিক হবে। কিন্তু এখন মেন টার্গেটটা হচ্ছে ভিগনেস দক্ষিণামূর্তি, কিন্তু পুরোটা ডিপেন্ড করছে হায়দ্রাবাদের ওপর। বাট দ্য সেকেন্ড প্লেয়ার ইজ রাহুল কেপি। রাহুল কেপির কথা 2-4 দিন আগে বলেছিলাম, তাকে নিয়ে মিক্স আপডেট কিন্তু রয়েছে। এক পক্ষ বলছে যে না, কোচ ওকে নিয়ে খুশি না, আরেক পক্ষ বলছে না ভাই, কোচ ওকে নিয়ে খুশি, ক্লাব ওকে ছাড়বে না। কিন্তু এখানে বহুদিন আগে থেকে বলেছিলাম যে ক্লাবের একটা ইন্টারেস্ট কিন্তু রয়েছে যে ওর জন্য যে ট্রান্সফার ফি দাবি করা হচ্ছে সেটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওকে কেরালা ছেড়ে দেবে। সেই ট্রান্সফার ফি কত না, 1 কোটি টাকা। এবার এই 1 কোটি শুনে অনেকের মনে হবে যে 1 কোটি টাকা, এটা তো কোনো ব্যাপারই না। 3 কোটি, 3.5 কোটি, 2.5 কোটি এরকম তো আমরা দেখতেই থাকি, তাহলে 1 কোটিটা কি এমন ব্যাপার? সেই 1 কোটি হচ্ছে রাহুল কেপির জন্য। যে রাহুল কেপি মোটামুটি ফর্মের ধারে কাছে থাকে না, তাকে নিয়ে কোচরা খুব বেশি প্ল্যান করে না, বাট প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, কোয়ালিটি রয়েছে। ভালো কোচের হাতে পড়লে এই প্লেয়ারটা কিন্তু আবারও কেরিয়ারে রিসেপ খুঁজে পাবে। আমরা যেভাবে ওকে এশিয়াডে দেখেছিলাম, কোয়ালিটি ভাই ওর মধ্যে রয়েছে, কিন্তু কোচরা ওকে সুযোগ দেয় না। তো সেই প্লেয়ারের ট্যাগলাইন আপাতত 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকা দিয়ে যদি ইস্টবেঙ্গল আনতে পারে তাহলে প্লেয়ার হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক কথা যে কালকে রাত্রে আরও একটা রিপোর্ট যে রাহুল কেপিকে নিয়ে কেরালা এখনও অবধি ভাবনা চিন্তা করেনি যে ওকে সেলিং লিস্টে রাখবে কিনা, ওকে বিক্রি ওরা করবে কিনা। হয়তো এমনও হতে পারে যে ডুরান্ড কাপের পারফরমেন্সটা মাইকেল স্টেয়ারকে লাস্ট ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে একটা প্যারামিটার হতে পারে, যে ডুরান্ড কাপে ও এসে কেমন পারফরমেন্স করলো তার বেসিসে হয়তো মাইকেল স্টেয়ার সিদ্ধান্ত নেবেন যে ওকে রাখবেন না ওকে ছেড়ে দেবেন। অলরেডি যেমন একটা ডিসিশন হয়ে গেছে যে প্রীতম কোটালকে মাইকেল স্টেয়ার খুব একটা কনসিডার করছেন না তার ডিফেন্সিভ জোনটাতে। তো সেরকম হতে পারে যে আগামী দিনে যদি রাহুল কেপিকে তিনি কনসিডার না করেন, তাহলে হয়তো ইস্টবেঙ্গল যেভাবে অল আউট চলে যাচ্ছে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল ওকে সই করিয়ে নিতে পারে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে আমি বলে শেষ করবো জাস্ট 2 লাইনে, সেটা হচ্ছে পিভি বিষ্ণু। এই প্লেয়ারটাকে নিয়ে একটা ওয়াইল্ড রুমার রয়েছে যে ওর কাছে বেশ কিছু ভালো ক্লাবের অফার রয়েছে, যার মধ্যে সবথেকে ওয়াইল্ডেস্ট যে অফার রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। কিন্তু ইস্টবেঙ্গল একটা স্ট্যান্ড নিয়েছে এখানে যে পিভি বিষ্ণু ইজ নট ফর সেল। যাই হয়ে যাক না কেন, পিভি বিষ্ণুকে আপাতত 2024-25 সিজনে সেল করা হচ্ছে না, তাকে পুরো দমে রাখা হচ্ছে, তাকে পুরোপুরি সিনিয়র টিমের সেটআপেই রাখা হচ্ছে আগামী দিন থেকে, এবং সেই জায়গাটা তৈরি হয়েই রয়েছে। হয়তো আগামী দিনে যদি কথাবার্তা ভালোভাবে এগোয় তাহলে ইস্টবেঙ্গলের সাথে আরও মাল্টি ইয়ারের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেলেও হয়ে যেতে পারে। বাট স্টিল 26 অবধি কন্ট্রাক্ট রয়েছে, 24-25 তো কোনো কথা হবে না। যদি এক্সটেনশন না করে তাহলে 25-26-এ গিয়ে ভাবনা চিন্তা হবে যে বিষ্ণুকে নিয়ে কী করবে ইস্টবেঙ্গল। কিন্তু 24-25-এ বিষ্ণু ইজ নট ফর সেল। ব্যাস এইটুকু আমি বলতে পারি, এর বেশি আর কিছু বলার নেই। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স দেওয়ার রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।